প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা যারা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং যাদের পাঠ্যক্রমের মধ্যে ভূগোল বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের ভিডিওতে সমুদ্র তরঙ্গ এবং সমুদ্র তরঙ্গের কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের জানতে হবে সমুদ্র তরঙ্গ কোথায় কাজ করে। দেখো বন্ধুরা, সমুদ্র তরঙ্গ কাজ করে হচ্ছে উপকূল অঞ্চলে। আজকের ভিডিও শেষের দিকে আমি তোমাদের এখান থেকে সমস্ত নোটসটা তোমাদের উদ্দেশ্যে তুলেও ধরবো। তো সমুদ্র তরঙ্গ কাজ করে হচ্ছে উপকূল অঞ্চলে। উপকূল মানে কি? যেখানে সমুদ্র এবং স্থলভাগ এসে মিলিত হয় তাকে আমরা উপকূল বলি। আর সমুদ্র তরঙ্গ কাকে বলে? অগভীর জলরাশি যখন পার অর্থাৎ উপকূলের ওপর আছড়ে পড়ে তখন তাকে আমরা সমুদ্র তরঙ্গ বলি। সমুদ্র তরঙ্গ আবার দু প্রকারের হয়, একটা হচ্ছে বিনাশকারী তরঙ্গ আর একটা হচ্ছে গঠনকারী তরঙ্গ। বিনাশকারী তরঙ্গ কাকে বলে? যে তরঙ্গের দ্বারা উপকূল বা ক্ষয়প্রাপ্ত হয় তাকে আমরা বলবো বিনাশকারী তরঙ্গ। আর যে তরঙ্গের দ্বারা উপকূল ভাব গঠন হয় অর্থাৎ উপকূল সঞ্চিত হয় বা সঞ্চয় কার্য হয় তাকে আমরা কি বলবো? গঠনকারী তরঙ্গ। ঠিক আছে, এবার সমুদ্র তরঙ্গ ক্ষয় কাজে বিভিন্ন পদ্ধতি রয়েছে। কি কি পদ্ধতি রয়েছে? অবঘর্ষ পদ্ধতি, দ্রবণ ক্ষয় পদ্ধতি, ক্ল্যাপোটিস, এইগুলো তোমরা বিস্তৃতভাবে নোটসে এবং তোমাদের পাঠ্য বই যে বই কিনেছো সেই বইতে পেয়ে যাবে। আমি তোমাদের বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। এবার আসবো সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য, যেটা খুব ইম্পর্টেন্ট থাকে পরীক্ষার জন্য, এবং সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য। তো প্রথমে আমরা সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্য নিয়ে আলোচনা করব। তো সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে কি কি ভূমিরূপ গঠিত হয়? প্রথম ভূমিরূপ হচ্ছে ভৃগু। আমি সোজা ভাষায় বলবো, ভৃগু বলতে কি বুঝবো আমরা? সমুদ্র কি বলতে না, সমুদ্র যখন স্থলভাগে যে অঞ্চলে আঘাত করে সেই অঞ্চলটা ক্রমশ ক্ষয় হতে 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 ভেতরের দিকে ঢুকে যায়। ওই ঢুকে যাওয়া অংশটিকে কিন্তু আমরা ভৃগু বলবো। আমি নোটসে খুব ভালোভাবে তোমাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। নোটসটা আমি একটু পরে শেয়ার করছি। এর পরের পয়েন্ট হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। এই ভৃগু ক্রমত পশ্চাৎপ্রসারণের ফলে সেখানে একটা উপকূল রূপে একটা মঞ্চের সৃষ্টি হয়। সেই মঞ্চকে আমরা কি বলবো? না তরঙ্গ কর্তৃত মঞ্চ। আর কি রয়েছে? ব্লো হোল। ব্লো হোল কি না, সমুদ্র তরঙ্গে গুহার মধ্যে একটা ছিদ্র সৃষ্টি হয়, সেই ছিদ্র দিয়ে সমুদ্রের জল উপরের দিকে বেরোতে থাকে ফোয়ারার মতো হয়ে, তাকে আমরা বলবো ব্লো হোল বা জিও। ঠিক আছে, এরপরও আর একটা রয়েছে জিও। জিও কি না, ফাটল দিয়ে, যে ফাটল রয়েছে সব ব্লো হোলের, সেই ফাটল দিয়ে যখন জল বেরিয়ে আসে তখন তাকে আমরা বলতে পারি জিও। তাহলে আমি এই মধ্যে 4টে পয়েন্ট শেয়ার করলাম: ভৃগু, তরঙ্গ কর্তৃত মঞ্চ, ব্লো হোল, জিও। আরো কি হচ্ছে? স্বাভাবিক খিলান, তারপর হচ্ছে স্ট্যাক যেটা রয়েছে সেটা উপকূল ভাগে গঠিত হয়, সেই স্ট্যাকটা ক্ষয়প্রাপ্ত হয়ে স্ট্যাম্পে গঠিত হয়। তাহলে স্ট্যাক আর একটা স্ট্যাম্প পেলাম, খিলান পেলাম। আর কি রয়েছে? ঝুলন্ত উপত্যকা। এই পয়েন্টগুলো হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে পড়ে। এবার আমি আসবো সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্য। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে প্রথম আমাদের ভূমিরূপ হচ্ছে সৈকত ভূমি, যেটাকে আমরা সি বিচ বলি। যেখানে মানুষ বসে থাকে, সময় কাটায়, সেই অঞ্চলটাকে আমরা সৈকত ভূমি বলবো। এটা হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে প্রথম ভূমিরূপ। ঠিক আছে, এরপরে যেটা হচ্ছে বিভিন্ন বাঁধ, তার মধ্যে পুরোদেশীয় বাঁধ, বেরিয়ার ব্রিজ, তারপর হচ্ছে স্বাভাবিক বাঁধ, এইগুলো পরে হচ্ছে। বাঁধ বলতে কি বোঝায় না, অর্ধচন্দ্রাকারে বাড়ি, নুড়ি, কাদা প্রভৃতি সঞ্চিত হয়ে বাঁধ গঠিত হয় সমুদ্র তরঙ্গের ওপর। এছাড়া আরো কি রয়েছে? লেগুন। লেগুনটাকে কি বলবো? না, কোনো বেরিয়ার ব্রিজ বা প্রবাল দ্বারা সৃষ্ট প্রাচীর যখন উপকূল ভাগ থেকে কিছুটা দূরে অবস্থান করে তখন তাকে বলবো হচ্ছে লেগুন। ঠিক আছে, এছাড়া আরো কি গঠিত হয়? টম্বেলও গঠিত হতে পারে, স্পিড, হুক, এইগুলো হচ্ছে সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমাদের সিলেবাসে আরো একটা টপিক রয়েছে সমুদ্র তরঙ্গ থেকে, সেটা হচ্ছে প্রবাল প্রাচীর। তো প্রবাল প্রাচীর কিনা, পৃথিবীর ক্রান্তীয় উষ্ণমণ্ডলে প্রবালের কীট দ্বারা অর্থাৎ প্রবালের মৃতদেহ দ্বারা যে দ্বীপ গড়ে ওঠে তাকে আমরা প্রাচীর বলবো বা প্রবাল প্রাচীর বলবো। দেখো, প্রবাল প্রাচীর গড়ে ওঠার জন্য বিভিন্ন শর্ত রয়েছে। কি কি শর্ত রয়েছে? না, প্রবাল প্রাচীর কিন্তু জলের গভীরতা, জলের উষ্ণতা, তারপর হচ্ছে পলিমুক্ত জল, এগুলো হচ্ছে প্রবাল প্রাচীর গড়ে ওঠার কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে জলের উষ্ণতা। জলের উষ্ণতা হচ্ছে 20 থেকে 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকতে হয়, তবে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে উঠবে। 2 নম্বর হচ্ছে জলের গভীরতা। 200 ফ্যাদামের নিচে কিন্তু জলের গভীরতা থাকতে হবে না, না হলে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে ওঠে না। 200 ফ্যাদামের উপরে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে ওঠে। আর কি হতে পারে? জলের লবণতা। খুব বেশি লবণাক্ত জল কিন্তু প্রবাল প্রাচীরের পক্ষে ক্ষতিকারক, আবার খুব বেশি পলিমুক্ত জলও কিন্তু ক্ষতিকারক। অর্থাৎ যেখানে লবণতা মিডিয়াম পোর্শনে রয়েছে সেখানে কিন্তু প্রবাল প্রাচীর গড়ে উঠতে পারে। প্রবাল প্রাচীরের শ্রেণীবিভাগ রয়েছে, সেগুলো কি কি আমাদের সিলেবাসে রয়েছে? প্রান্তীয় প্রবাল প্রাচীর, তারপর হচ্ছে কিনা যে প্রতিবন্ধক প্রবাল প্রাচীর, আর একটা হচ্ছে অ্যাটল। ঠিক আছে, তার মধ্যে আমাদের যেটা বিখ্যাত সেটা হচ্ছে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এই প্রবাল প্রাচীরটা কিন্তু বিখ্যাত, পরীক্ষাতে আসে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের সিলেবাসে রয়েছে। এবার উপকূল রয়েছে রিয়া উপকূল, ফিয়র্ড আর ডালমেশিয়ান উপকূল। এবার আমি নোটসে চলে আসবো। বন্ধুরা, চলে এসেছি মূল নোটসে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখান থেকে খালি প্রশ্নগুলো বলবো, তোমরা ভিডিও পজ করে করে উত্তরগুলো লিখে নেবে। উপকূল কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সামুদ্রিক প্রক্রিয়া কত প্রকার ও কি কি?
ক্ষয়, বহন আর সঞ্চয়। সামুদ্রিক ক্ষয় প্রক্রিয়াগুলি কি কি? অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, দ্রবণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয়, ক্ল্যাপোটিস। পরের প্রশ্ন, সৈকত কি? সমুদ্র ভিগুর পাদদেশে তটভূমির ওপর ছোট ছোট নুড়ি, বালি ইত্যাদি সঞ্চিত হয়ে যে ভূমিরূপ গড়ে ওঠে তাকেই আমরা বলি সৈকত। পরের প্রশ্ন এখান থেকে, উপকূল রেখা কি? উপকূল বরাবর উঁচু পারে সমুদ্র ভিগু রেখাকে উপকূল রেখা বলে। সম্মুখ তটভূমি কি? সমুদ্র জলের নিম্ন সীমা থেকে ঊর্ধ্বসীমা পর্যন্ত অংশ সম্মুখ তটভূমি। এখানে একটা ডায়াগ্রাম লেখা আঁকা রয়েছে, তোমরা দেখে নিতে পারবে। সমুদ্র ভাগের উপকূল রয়েছে, জোয়ারের সীমা, ভাটার সীমা, মহিষপান কোনটা, সৈকত কোনটা, পশ্চাৎ তটভূমি কোনটা, তটভূমি কোনটা, পুরোদেশীয় তটভূমি কোনটা, সম্মুখ তটভূমি কোনটা। এবার চলে আসবো মূল আলোচনায়। এখনো কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো হচ্ছে পশ্চাৎ তটভূমি কি, পুরোদেশীয় তটভূমি কি, সমুদ্র তরঙ্গ কি। ঠিক আছে, আমি ভিডিও পজ করে রয়েছি, তোমরা এখান থেকে পড়ে পড়ে অবশ্যই লিখে নাও। আমি একবার বলে দিচ্ছি, উন্মুক্ত জলরাশির ওপর বায়ু প্রবল বেগে প্রবাহিত হলে সমুদ্রে জলরাশিতে গতি সঞ্চার হয় এবং জলকণাগুলি বৃত্তাকার কক্ষপথে ওঠানামা করে। সমুদ্র তরঙ্গ যখন অগভীর জলে এসে পৌঁছে তখন তরঙ্গের চূড়া ক্রমশ খাড়া ও কুণ্ডলিত হয়ে ভেঙে পড়ে এবং জলরাশি বেগে সৈকতের ওপর আছড়ে পড়ে, তাকে সমুদ্র তরঙ্গ বা সোয়াস বলে। এই জলরাশি সৈকতের ঢাল বরাবর পুনরায় সমুদ্রে ফিরে যায়, তাকে বলে হচ্ছে ব্যাকওয়াশ। পরীক্ষাতে আসে সোয়াস ও ব্যাকওয়াশ কাকে বলে। সমুদ্র তরঙ্গ কয় প্রকার এই নিয়ে আমি আগেই আলোচনা করলাম যে দুপ্রকার, বিনাশকারী তরঙ্গ। এই যে বিনাশকারী তরঙ্গ দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম করে দিয়েছি আমি, সাথে নোটসটাও লেখা রয়েছে, তোমরা ভিডিও পজ করে লিখে নেবে। আর একটা তরঙ্গ হচ্ছে গঠনকারী তরঙ্গ। এবার আমরা চলে আসবো গঠনকারী তরঙ্গে। এই যে গঠনকারী তরঙ্গ, যেখানে যে তরঙ্গের দ্বারা সমুদ্র উপকূল বা গঠিত হয় তাকে আমরা গঠনকারী তরঙ্গ বলবো। সোজা ভাষায় বলতে গেলে যে বড় প্রশ্নটা এখান থেকে পরীক্ষাতে আসে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গে কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। প্রথম ভূমিরূপ ক্ষয়জাত ভূমিরূপ। ক্ষয়জাত ভূমিরূপের মধ্যে কি কি পড়বে তোমাদের আগেই আলোচনা করেছি, সমুদ্র ভিগু। আমি এখানটা জাস্ট পজ করে রইব, তোমরা দেখে দেখে লিখে নেবে। আর সমুদ্র ভিগু ডায়াগ্রামটা এই যে তোমাদের আঁকা রয়েছে তোমাদের উদ্দেশ্যে, এইভাবে আঁকতে পারলে খুবই ভালো। বৈশিষ্ট্য লিখবে, বৈশিষ্ট্য লিখলে নাম্বারটা ক্যারি করে, তো বৈশিষ্ট্য তোমরা লেখার চেষ্টা করবে। আমি এখানে দুটো বৈশিষ্ট্য লিখে দিয়েছি তোমাদের উদ্দেশ্যে। শিলার কাঠিন্য, শিলার গঠন এবং ইত্যাদি ভৃগুর উৎপত্তি নিয়ন্ত্রণ করে। এটি সমুদ্র তরঙ্গের ফলে সৃষ্ট ক্ষয়জাত ভূমিরূপ। পরের পয়েন্ট হচ্ছে তরঙ্গ কর্তৃত মঞ্চ। ক্রমাগত তরঙ্গের আঘাতে উপকূলের খাড়া পার বা ভৃগুত পশ্চাৎপসারণের ফলে যে মঞ্চের সৃষ্টি হয় তাকে আমরা বলবো তরঙ্গ কর্তৃত মঞ্চ। এখানে ডায়াগ্রামটা আঁকা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানেও দুটো বৈশিষ্ট্য আমি লিখে রেখেছি তোমাদের উদ্দেশ্যে, এই দুটো বৈশিষ্ট্য তোমরা লিখে নেবে। পরবর্তী পয়েন্ট ব্লো হোল, যেটা তোমাদের আলোচনা করেছি আমি, ডায়াগ্রাম আঁকা রয়েছে, ভিডিও পজ করতে করতে তোমরা লিখতে থাকো। জিও পরবর্তী পয়েন্ট, ঠিক আছে, জিও। এরপর রয়েছে স্বাভাবিক খিলান। স্বাভাবিক খিলানের ডায়াগ্রাম, এই মানে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে না ডায়াগ্রাম একটা বাধ্যতামূলক চ্যাপ্টারের মধ্যেই পড়ে যায়, তাই জন্য ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করবে। স্ট্যাক এবং স্ট্যাম্প, এই যে স্ট্যাক এবং স্ট্যাম্প এবং লাস্টের চিত্রটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই হচ্ছে টোটাল ক্ষয়জাত ভূমিরূপ। 7টা ক্ষয়জাত ভূমিরূপ আমি তোমাদের উদ্দেশ্যে তুলে ধরেছি। পরীক্ষাতে 5 নাম্বার রেলে এই 7টা ভূমিরূপ তোমরা অতি অবশ্যই ডায়াগ্রামের সাথে, বৈশিষ্ট্যের সাথে লিখে ফেলবে। এবার চলে আসবো আমি সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। দেখো, সমুদ্র তরঙ্গে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের মধ্যে প্রথমেই পড়ে হচ্ছে সৈকত ভূমি, তারপর হচ্ছে সৈকত শিরা, তারপর হচ্ছে সামুদ্রিক বাঁধ। ঠিক আছে, এর মধ্যে পুরোদেশীয় বাঁধ, তারপর হচ্ছে বেরিয়ার বিচ। এখানে ডায়াগ্রাম রাখা রয়েছে, ডায়াগ্রাম চিহ্নিত করা রয়েছে। লেগুন কাকে বলে সব বলেছি, টম্বেলো, স্পিড। তো এবার চলে যাব পরবর্তী পৃষ্ঠা। পরবর্তী পৃষ্ঠাটাকে যাওয়ার আগে ভিডিও ভালো লাগলে অবশ্যই কি লাইক করো। আর দুটি ভূমিরূপ রয়েছে, বেবার এবং উপকূলীয় বালিয়ারি। ঠিক আছে, এই তাহলে 6টা ভূমিরূপ পড়বে হচ্ছে সঞ্চয়জাত থেকে। এই ক্ষেত্রে বলবো যে সঞ্চয়জাত ভূমিরূপের তুলনায় সমুদ্র তরঙ্গের ক্ষয়জাত ভূমিরূপটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। আশা করবো তোমরা ভিডিও পজ করতে করতে লেখা হয়ে গেছে তোমাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। দেখা হবে পরবর্তী ভিডিওতে।